আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে কোনো যুদ্ধের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে জয়ী হলে কি করবেন, পরাজিত হলে কি করবেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে তেমন পরিকল্পনা আছে যে তারা জয়ী হলে, যদিও তারা পরাজয়ের কথা চিন্তা করছে না, তাদের পরিকল্পনায় সবসময় জয়ের কথা আছে। কারণ আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা 17 বছর যে সংগ্রাম করেছে, সেই সংগ্রামে তারা বারবার পরাজিত হয়েছে। ঈদের পরে আন্দোলন বলে একটা কৌতুক সমাজে চালু আছে, বালুর ট্রাক বলে একটা সংগ্রামের কথা বাংলাদেশে চালু আছে, যার ফলে তারা অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্য তারা কি করেছে, সরকার গঠন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা সরকার গঠন ছাড়া অন্য কিছুকে তারা চিন্তার মধ্যে রাখছে না, যদিও তাদের চিন্তার মধ্যে রাখা উচিত। কেন, যে কোনো যুদ্ধের যে কোনো পরিকল্পনার একটা অংশ হচ্ছে জয়ী হলে কি করব, পরাজিত হলে কি করব। আমরা দেখতে পাচ্ছি জামাত তারা যদিও সরকারে গঠন করার মতো তাদের সামর্থ্য ছিল না, তারা গত ১.৫ বছর ধরে সংগ্রাম করেছে, চেষ্টা করেছে, পরিকল্পনা করে করে তারা মোটামুটি একটা পজিশনে চলে আসছে, যেখান থেকে এখন বিএনপির সাথে তারা ফাইট দেওয়ার চিন্তা করছে এবং সরকার গঠনের চিন্তা করছে। এখন বিএনপির জন্য সরকার গঠনটা খুবই নর্মাল। এখন জামাত যদি সরকার গঠন করে ফেলে, সেটা হচ্ছে কি একটা ইতিহাস। সুতরাং জামাত একটা ইতিহাস তৈরি করতে চাচ্ছে এবং তাদের একটা মন্ত্রী পরিষদের মোটামুটি একটা আলাপ আলোচনা অনলাইনে দেখা যাচ্ছে। তাদের রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নয়তো কর্নেল ওলি আহমেদ। তাদের প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান, তাদের অর্থমন্ত্রী হবেন ফয়জুল কবির খান, পররাষ্ট্রমন্ত্রী হবেন আবদুল্লাহ মোহাম্মদ তায়ের, স্বরাষ্ট্রমন্ত্রী হবেন হাসনাত আবদুল্লাহ, প্রতিরক্ষা মন্ত্রী হবেন শাহজাহান চৌধুরী। এরকম করে তাদের একটা লিস্ট অনলাইনে পাওয়া যাচ্ছে। ঠিক তেমনি বিএনপির একটা লিস্ট আছে, যেমন বিএনপি পররাষ্ট্রমন্ত্রী হবেন কে, পররাষ্ট্রমন্ত্রী হবেন হুমায়ুন কবির। বিএনপির বাণিজ্যমন্ত্রী কী হবেন, বাণিজ্যমন্ত্রী হবেন হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থানীয় সরকার মন্ত্রী কী হবেন, স্থানীয় সরকার মন্ত্রী হবেন হচ্ছে গিয়ে আমাদের যিনি আছেন আর কি, ফখরুল ইসলাম। বিএনপি প্রধানমন্ত্রী কী হবে, প্রধানমন্ত্রী হবে হচ্ছে তারেক রহমান। সুতরাং এরকম নানা রকমের আলাপ আলোচনা কিন্তু অনলাইনে নানা জায়গাতে অলরেডি আছে এবং এই কথাগুলোই বাস্তব। কারণ আলটিমেটলি প্রত্যেকটা জিনিসই পরিকল্পনার মতো রাখতে হয়। মানে বিএনপি অনেক আগে থেকে তাদের মন্ত্রিসভা তৈরি করে ফেলেছে, যাদেরকে মনোনয়ন দেয় তাদেরকে কিন্তু অনেককে টেকনোক্রেট মন্ত্রী বানাবে এমনও টোপ দেওয়া হয়েছে। যেমন নূর যেটা বলতেছে তাকে মন্ত্রী বানানো হবে, রাশেদ খান বলতেছে তাকে মন্ত্রী বানানো হবে, এরকম করে আবার জুনায়েদ সাকিব বলা হচ্ছে তাকে মন্ত্রী বানানো হবে, এরকম করে যেমন রুমিন ফারহানা বলেছিল তাকে মনোনয়ন দেয় কিন্তু মন্ত্রী বানানো হবে। এরকম নানা রকমের টোপ দেওয়া আছে। আরেকটা টোপ কী দেওয়া আছে, আরেকটা টোপ হচ্ছে কি, নমিনেশন দিচ্ছি না তোমাকে মহিলা আসনে এমপি বানাবো, মনোনয়ন দিচ্ছি না তোমাকে উচ্চকক্ষে এমপি বানাবো, উচ্চকক্ষে তোমাকে সংসদ সদস্য হিসেবে নিয়ে আসবে। এরকম নানা রকমের টোপ কিন্তু সব দলের পক্ষ থেকে আছে। এরকম টোপটা বেশি কার পক্ষ থেকে, বেশি হচ্ছে বিএনপির পক্ষ থেকে। কেন, বিএনপির নেতা বেশি, বিএনপির লোকজন সমর্থন বেশি। জামাতের দিকে এই জিনিসটা তেমন করে নেয়। জামাত যেহেতু প্রথমবারের মতো যদি কিছু তৈরি করে, সেটা ইতিহাস হবে। সুতরাং জামাতের জন্য জিনিসটা তেমন করে এখনও প্রচণ্ড রকম প্রতিযোগী হয়ে ওঠেনি। এদিকে একটি খবর দেখা যাচ্ছে, সেটা কি, মঞ্জুরুল আহসান মুন্সিকে আইন শৃঙ্খলা বাহিনী তলব করেছে জিজ্ঞাসাবাদের জন্য, তাকে গ্রেপ্তার করা হতে পারে। তিনি কুমিল্লার দেবিদ্বারে যেই ভোটারদেরকে অগ্নিসংযোগ, ভয়ভীতি, ভোট কেন্দ্রে গিয়ে কোনো একটা নির্দিষ্ট মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি যেভাবে হুমকি ধমকি দিচ্ছেন, যেভাবে তিনি দেশের ত্রাসের রাজত্ব কায়েম করছেন, সুতরাং তাকে জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় গ্রেপ্তার করাটা যুক্তিযুক্ত। সুতরাং আমরা এ ব্যাপারে দাবি জানিয়েছি, সমাজে নানা অঙ্গন থেকে দাবি উঠেছে এবং যেহেতু ভিডিওটা ভাইরাল হয়েছে, সুতরাং তাকে আইনের আওতায় নিয়ে আসা বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অবশ্যই উচিত। অন্যদিকে আরেকটা নিউজ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার, আইন মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা, তিনি সিঙ্গাপুরে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য। আমরা দেখেছি বর্তমান সরকারের উপদেষ্টারা সবাই মোটামুটি তাদের লাল পাসপোর্ট জমা দিয়েছেন, তারা মোটামুটি সাধারণ পাসপোর্টে নানা জায়গাতে ভিসা নিয়ে রাখছেন, যে কোনো সময় তারা দেশ ছেড়ে পালিয়ে যাবেন। আমরা এরকম খবরগুলো অনেকদিন ধরে দেখতেছি যে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়ার জন্য যে বিমানের টিকিটগুলো, সেই টিকিটগুলো অলরেডি শেষ হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের সমাজে 12 তারিখের পরবর্তী 13 তারিখে যে ফলাফলটা আসবে, সেই ফলাফলের মাধ্যমে কারা সরকার গঠন করবে বা কারা নির্বাচনটা গ্রহণ করবে, কারা গ্রহণ করবে না, যার ফলে যেটা হবে সমাজে একটা অস্থিরতা তৈরি হতে পারে। এবং যারা মোটামুটি যাদের সামর্থ্য আছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যারা এই সরকারের প্রভাবশালী হিসেবে আছে তারা মোটামুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, যাদের মধ্যে কালার আছে, যারা কোনো একটা দলের পক্ষে পক্ষপাতিত্ব করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা টাইম বোমার উপর দাঁড়িয়ে আছে। 13 তারিখ পরবর্তী বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে, কারা সাপোর্ট করেছে, কারা বাংলাদেশের পক্ষে কথা বলেনি, তাদের জন্য বাংলাদেশের সামনের সময়টা মোটামুটি খারাপ হয়ে আসবে বলে আমাদের এই মুহূর্তে বিশ্বাস। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।